হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা তো এখন চাকরি করছেন, স্বেচ্ছাসেবী হিসাবে জয়েন করেছেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না এই চাকরি থেকে আপনাদের যখন অবসর গ্রহণের সময় আসবে তখন আপনাদের কোন কাজগুলো আগে থেকেই করে রাখতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে চলেছে। চলুন আমি ভিডিওটিতে একে একে সমস্তটাই আলোচনা করছি। এখন তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হতে গেলে দশম এবং অষ্টম শ্রেণী পাস দরকার, কিন্তু আপনারা যখন জয়েন করেছিলেন তখন এরকম নিয়ম ছিল না। তখন ক্লাস 4 অবধি অর্থাৎ চতুর্থ শ্রেণী পর্যন্ত পাশ করলেও অনেকেই এই চাকরিতে জয়েন করেছিলেন। সেক্ষেত্রে আপনাদের যে স্কুল সার্টিফিকেট সেটা অনেকেরই নেই। আপনারা স্কুল সার্টিফিকেটটা জোগাড় করে নেবেন। এছাড়াও অনেকেই দেখবেন আপনাদের যে স্কুল সার্টিফিকেটে একরকম নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এবং আধার কার্ডে একরকম নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, প্যান কার্ড, ভোটার কার্ডে সব আলাদা আলাদা রকম হয়ে আছে। অনেকের আবার ছোটোখাটো কোনো ভুল ত্রুটি রয়েছে, জন্ম তারিখ হতে পারে বা সালও হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে পদবীর সমস্যা রয়েছে। বিয়ের আগে এবং পরে যে পদবী সেটার গোলমাল রয়েছে। আপনাদের সমস্ত ডকুমেন্টসে একই রকম নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস টোটাল আপডেট করতে হবে। না হলে যেটা ব্যাংকের বইয়ের সাথে আছে আপনাদের কাজের সাথে যখন জয়েন করেছিলেন, এখনকার দিনে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে হয়তো এতটা সমস্যা হবে না, কিন্তু যারা অনেক দিন আগে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো প্রকট হয়ে উঠছে। এই সমস্যাটা ম্যাক্সিমাম জনেরই আছে, তাই চিন্তিত হবার কিছু নেই। আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের নিয়ে, সেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। আমি সেগুলো আপনাদেরকে সমাধান করার উপায় বলে দেব। এছাড়াও যাদের নাম এবং পদবি বা ডেট অফ বার্থে কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে অর্থাৎ নাম এবং ডেট অফ বার্থ, সেটা যেন অফিসের সমস্ত কাগজের সাথে মিল থাকে। আর যদি মিল না থাকে তাহলে আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা কোর্ট এফিডেভিট বানিয়ে নেবেন। এবং অনেক ক্ষেত্রে নামের বড়সড় ভুল থাকলে বা পদবীর ভুল থাকলে বা ডেট অফ বার্থ পুরোটাই আলাদা হলে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কোর্ট এফিডেভিট অফিস জমা নেয় না। সেক্ষেত্রে আপনাদের অবসর গ্রহণের পর আপনাদের যে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে সেটা আপনারা পেতে একটু সমস্যায় পড়বেন। তাই আগে থেকে এগুলো ঠিক করে নেবেন এবং অফিসে যোগাযোগ করে অবশ্যই ঠিক করবেন। আর যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট না মানে, সেক্ষেত্রে আপনারা কোনো জার্নাল নিউজ পেপারে অ্যাড দিতে পারেন। সেখানে আপনার যে নাম পদবি চেঞ্জ হয়েছে বা ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে, গেজেট পাবলিশ করলে সেটা অফিস মানতে বাধ্য। আপনারা অবশ্যই আপনাদের অফিসে জেনে এই ব্যাপারটা ঠিক করে নেবেন। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নাম্বার, এছাড়াও আপনাদের যে নমিনি ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো সব ঠিক করে রাখবেন। আর সমস্ত জায়গায় নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ একই রকম হবে। এবার বলি অবসর গ্রহণের পর আপনাদেরকে পেনশন দেওয়া হবে কি না। যেহেতু আপনারা জয়েন করেছিলেন স্বেচ্ছাসেবী হিসাবে, বর্তমানে তো অনেক পরিবর্তন আসছে। যদি এরকম কিছু তথ্য উঠে আসে বা জানা যায় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেব। এখনও পর্যন্ত আপনাদের পেনশনের ব্যাপারে কোনো তথ্য উঠে আসেনি, অর্থাৎ আপনারা পেনশন পাবেন না। এছাড়াও আপনাদের অবসর গ্রহণের আগে আপনাদের কোনো ইন্স্যুরেন্স করা থাকে যদি, অনেক ক্ষেত্রে দেখা যায় পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবিওয়াই, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রকল্পগুলো আপনারা
করেছিলেন, অর্থাৎ এই হেলথ ইন্স্যুরেন্সগুলো আপনারা করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের এটা বন্ধ করার ক্ষেত্রে অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আর আপনারা যদি কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনারা যখন অবসর গ্রহণ করবেন তখন মাসে মাসে যে পিএমজেজেবিওয়াইয়ে 436 টাকা করে কেটে ওটা আবার পুনরায় ব্যাক পেতেন, বা পিএমএসবিওয়াইয়ে 20 টাকা কেটে সেটা আবার ব্যাক পেতেন বছর শেষে, সেটা কিন্তু আর আপনারা পাবেন না। কারণ এই সুবিধাটা একমাত্র আইসিডিএসের কর্মী এবং সহায়িকাদেরই দেওয়া হয়। এরপর থেকে আপনাদেরকে এটা কন্টিনিউ করতে গেলে সেক্ষেত্রে আপনাদের এই টাকাটা আর ব্যাক পাওয়া যাবে না, আপনাদের টাকাটা কেটে নেবে। এছাড়াও আপনি যে কেন্দ্রে ছিলেন সেই কেন্দ্র এতদিন আপনি সামলেছেন, অর্থাৎ আপনি দায়িত্বে ছিলেন। এরপর ওই কেন্দ্রটি দায়িত্ব যিনি নেবেন, অর্থাৎ অফিস থেকে যাকে দেওয়া হবে, ওনার কাছে আপনাকে এই কেন্দ্রটি হ্যান্ডওভার করতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রের সমস্ত জিনিস দেখাশোনা করার দায়িত্ব এবার থেকে ওনার হয়ে যাবে। সেই সম্পর্কিত একটা লেটার আপনাদেরকে সিডিপিও অফিসে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা যেমন লেখেন, টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও, আপনাদের প্রজেক্টের নাম দিয়ে ব্লক এবং জেলার নামটা দিয়ে দেবেন, তারপরে সাবজেক্টটা লিখে দেবেন। আপনারা লিখবেন যে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী দায়িত্ব অর্পণ, দিয়ে আপনাদের নামটা দিয়ে দিতে পারেন, বা এখানে না দিয়ে আপনারা প্রথমে এক জায়গায় লিখবেন প্রথম অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব অর্পণ, দিয়ে নামটা দিয়ে দেবেন, অর্থাৎ যিনি দায়িত্ব দিচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব গ্রহণ, যিনি দায়িত্বটা গ্রহণ করছেন। এভাবে দুটো জায়গায় পেজটার এক পাশ থেকে অন্য পাশে লিখবেন, প্রথম আর দ্বিতীয় করে। তারপর আপনারা লিখবেন, মহাশয় বিনীত নিবেদন, আমি আপনার নাম দেবেন, কোন প্রজেক্টের অন্তর্গত সেটা দেবেন, এবং আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কত নম্বর সেন্টারে আপনি অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে ছিলেন সেটা লিখে দেবেন। এবং এটা দেবেন সরকারি নিয়ম অনুযায়ী আপনার বয়স 65 বছর, অর্থাৎ 65 বছর অবধি আপনি চাকরি করতে পাবেন, এটা লিখে দেবেন। সরকারি নিয়ম অনুযায়ী আপনার বয়স, মানে এক্ষেত্রে আপনি লিখবেন, আমার বয়স 65 বছর পূর্ণ হওয়ার সুবাদে আগামী এত তারিখে আমাকে অবসর গ্রহণ করিতে হইতেছে বা হচ্ছে। এই মর্মে আমার যে সেন্টারের নামটা আপনারা দিয়ে দেবেন, এবং সমস্ত অফিস প্রদত্ত হিসাব অনুযায়ী জিনিসপত্র, অর্থাৎ খাদ্য সামগ্রী, খাতাপত্রাদি, রান্নার ও পঠন পাঠনের যে দ্রব্যাদি যাহা আপনার অফিস থেকে গ্রহণ করিয়াছিলাম তাহা অদ্য, অর্থাৎ তারিখটা দিয়ে দেবেন, এত তারিখে দায়িত্বপ্রাপ্ত আপনাদের যিনি কর্মী রয়েছেন কোন কেন্দ্রে সেটা দিয়ে দেবেন, সেই কেন্দ্রের কর্মী দিদিকে ওনার নামটা দিয়ে দেবেন, দায়িত্ব দিয়ে উক্ত আমার কেন্দ্রে যাবতীয় সরঞ্জাম যাহা আমার কাছে ছিল সে সমস্ত বুঝাইয়া দিলাম। এরকম টাইপের একটা আপনারা ফরম্যাট রেডি করবেন। আপনারা এর থেকে ভালো করতে পারেন, আমি জাস্ট একটা ফরম্যাট আপনাদেরকে বলে দিলাম। নিম্নে সমস্ত কিছুর বিবরণ বলে আপনারা এবার লিখে দেবেন, আর একদম নিচেতে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর স্বাক্ষর এবং দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর স্বাক্ষর, এটা আপনারা একদম নিচের দিকে লিখবেন। আর কি কি জিনিস আপনারা বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ যিনি কর্মী দিদি অবসর গ্রহণ করছেন, সেক্ষেত্রে পরিপূরক খাতা হতে পারে, প্রাক প্রাথমিকের খাতা, দিনলিপির খাতা, সার্ভে খাতা অর্থাৎ রেজিস্টারে, গ্রোথ চার্ট, ওজন রেকর্ড, ভিজিট বুক, গর্ভাবস্থা ও প্রসব, গৃহ পরিদর্শন পরিকল্পনা, ভিটামিন ও বিতরণ, এছাড়াও মাসিক এবং বার্ষিক সারাংশ, ফর্ম 4, সবজি, জ্বালানি। এবার ডান দিকে খাদ্যদ্রব্যের তালিকা বলে লিখবেন, চাল কত কেজি কত গ্রাম ওটা লিখে দেবেন, বা মসুর ডাল কত কেজি কত গ্রাম, তেল আপনারা পাশে কতটা আপনাদের কাছে রয়েছে মজুদ সেটা লিখে দেবেন। এছাড়াও ছাতু, লবণ এগুলো লিখে দেবেন। আর বাসনপত্রের তালিকা বলে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে থাকবে হাঁড়ি, কোনো সেন্টারে একটাও থাকতে পারে, কোনো সেন্টারে দুটোও থাকতে পারে, লোহার বালতি, লোহার হাতা, থালা, স্টিলের হাতা, শতরঞ্চি, এছাড়াও সল্টার মেশিন, এগুলো কতটা করে রয়েছে বা কটা রয়েছে এগুলো পাশে লিখে দেবেন। এছাড়াও বর্তমানে কোনো কোনো আইসিডিএস সেন্টারে আরও অনেক কিছুই দেওয়া হয়েছে, টিভি, সেগুলোও আপনারা লিখে দেবেন। আর এর থেকে কোনো জিনিস
আপনারা দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, কারণ চাকরি ছাড়ার পরও আপনাদেরকে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হতে পারে। কারণ কোনো একজন সেন্টারে হয়তো দেখে গেছে এই জিনিসটা ছিল, বর্তমানে নেই, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হয়ে যাবে। তাই সেন্টারের জিনিস সেন্টারে আপনারা সঠিকভাবে রেখে দেবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোন প্রজেক্ট থেকে দেখছেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।